হ্যালো স্টুডেন্টস, তো মেডিল্যাবের নতুন একটা ভিডিওতে মানে হচ্ছে পার্ট 2 অ্যানিমিয়া পার্ট 2 এর যে ক্লাসিফিকেশনের যে ভিডিওটা বলেছিলাম, তো সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা পড়বো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া আর এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো আগের ভিডিওটা যারা দেখোনি মানে পার্ট 1 যেটা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন ছিল, তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আগে ওই ভিডিওটা দেখবে, তারপরে এইটা দেখবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তো আজকে যেটা হচ্ছে সেটা হবে পার্ট 2। এটা হচ্ছে পার্ট 2। ঠিক আছে, তো প্রথমে আমরা কি পড়েছিলাম সেটা একটুখানি রিভাইজ করে নিই। তো আমরা পড়েছিলাম ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া। তো ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। প্রথমে হচ্ছে একটা ছিল মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, মানে হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন পড়েছিলাম প্রথমের ভিডিওটাতে। ঠিক আছে, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। তো সেখানে আমরা দেখেছিলাম যে সেলের যে শেপ, সাইজ এবং যে হিমোগ্লোবিন আছে, তো সেটা হাইপার হাইপো কখন কখন হচ্ছে সেই অনুযায়ী বিভিন্ন ধরনের মানে 4টে ভাগে আমরা ভাগ করেছিলাম। একটা হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, আর একটা হচ্ছে মাইক্রোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া। তো এইভাবে আমরা ভাগ করেছিলাম, যেটা হচ্ছে পিবিএস স্মিয়ার দেখে আমরা কী কী বুঝতে পারবো, আর তার যদি সিবিসি করা হয় তাহলে কোনটা হাই হবে কোনটা লো হবে সেটা টোটালটা বলে দিয়েছি ওখানে। ঠিক আছে, তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন মানে হচ্ছে রিজন অফ অ্যানিমিয়া, মানে কী কী কারণে হয়, তো সেইটা নিয়ে আবার 5টা ভাগে ভাগ করা যায়। কারণের উপর বেস করে 5টা ভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে হেমারেজিক অ্যানিমিয়া। ঠিক আছে, তো হেমারেজিক অ্যানিমিয়া হচ্ছে কি না, যখন কোনো জায়গায় হেমারেজ হবে, ব্লাড ভেসেলসের মধ্যে যখন কোনো হেমারেজ হবে, দিয়ে যখন কোনো ব্লাড লস হবে, তো সেটাকে বলবো হেমারেজিক অ্যানিমিয়া। মানে কোনো জায়গাতে ব্লাড লস হচ্ছে, সেটা আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। তো পরে আমি এটা আলোচনা করছি, আগে এটা দেখিয়ে দিই। তো তারপর হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। তো হিমোলাইটিক টার্মটা তোমরা সবাই জানো যে হিমোলাইটিক হচ্ছে কখন ইউজ হয় না, যখন আরবিসির সেলটা লাইজ হয়ে যায় বা ডিস্ট্রাকশন হয়ে যায়। যেমন হচ্ছে আরবিসি সেলগুলো ডিস্ট্রাকশন হওয়ার জন্য যে বিলিরুবিন হাই হচ্ছিল, যে জন্ডিস হচ্ছিল, তাকে আমরা বলছিলাম কি হিমোলাইটিক জন্ডিস। তো ঠিক সেরকমভাবেই যখন আরবিসি সেল ডিস্ট্রাকশন হবে, তার ফলে যখন অ্যানিমিয়া যখন ডেভেলপ করবে, তখন সেই অ্যানিমিয়াটাকে আমরা বলবো কি হিমোলাইটিক অ্যানিমিয়া, মানে এটাতে আরবিসি সেলটা ডিস্ট্রাকশন হচ্ছে। তো নেক্সট হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। ঠিক আছে, তো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নিয়েও পরে বলছি। আর একটা হচ্ছে নিউট্রিশন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, মানে নিউট্রিশনের অভাবে যে অ্যানিমিয়াগুলো হচ্ছে, তো সেইটাকে বলা হচ্ছে নিউট্রিশন ডেফিসিয়েন্সি। তো আমাদের যে এরিথ্রোপয়েসিস আছে, এরিথ্রোপয়েসিস মানে হচ্ছে কি না আরবিসির প্রোডাকশন। ঠিক আছে, এরিথ্রোপয়েসিস মানে আরবিসি তৈরি হওয়ার যে পদ্ধতি বা প্রসেস, তো সেটাকে আমরা বলবো এরিথ্রোপয়েসিস। তো এরিথ্রোপয়েসিস হবে যখন, তো তখন আমাদের কি দরকার থাকে, মানে আরবিসি যখন তৈরি হচ্ছে বোন ম্যারোর মধ্যে, তখন কি কি জিনিসের দরকার থাকে, আয়রনের দরকার পড়ে। ঠিক আছে, আয়রন মানে হচ্ছে লোহা। তো আয়রন হচ্ছে হিমোগ্লোবিনের একটা মেন কম্পোনেন্ট। ঠিক আছে, তো সেই জন্য আয়রনের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে, হিমোগ্লোবিন তৈরি হতে পারছে না, মানে সেলের মধ্যে হিমোগ্লোবিনের অভাব থেকে যাচ্ছে, তার ফলে অ্যানিমিয়া হচ্ছে। তারপর হচ্ছে কি আরও অনেক বিভিন্ন ধরনের প্রোটিন আছে, যেমন হচ্ছে শরীরে যখন অনেক দিন ধরে কিছু খাওয়া দাওয়া না হয়, যখন কোনো বাচ্চা যদি ম্যালনিউট্রিশনে ভোগে, তো সেই ক্ষেত্রে কি হয়, প্রোটিনের অভাবেও কিন্তু এরিথ্রোপয়েসিসের কাজে বাধাপ্রাপ্ত হয়। তো সেই ক্ষেত্রে একটা অ্যানিমিয়া ডেভেলপ করে, তো সেটা হচ্ছে প্রোটিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলা হয়। আর কিছু ভিটামিন থাকে, যেমন হচ্ছে B12, ঠিক আছে, কোবালামিন যেটা বলা হয়। তো ভিটামিন B12ও হচ্ছে আমাদের এরিথ্রোপয়েসিসে খুব হেল্পফুল। তো তার যে ডেফিসিয়েন্সি বা ফলিক অ্যাসিড যদি ডেফিসিয়েন্সি হয়, তো সেই সবগুলোর কারণে যে অ্যানিমিয়াটা প্রডিউস হয় বা ডেভেলপ করে, তাকে আমরা বলবো কি নিউট্রিশন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, মানে এগুলো হচ্ছে নিউট্রিশনের অভাবে হচ্ছে। ঠিক আছে, তো এগুলো আমি কি বলছি, এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, মানে কারণ বলছি। প্রথমটা ছিল ব্লাড লস তো যদি হয়ে যায় পেশেন্টের, তাহলে অ্যানিমিয়া হয়ে যাবে, সেটাকে বলা হবে হেমারেজিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া মানে যখন সেল ডিস্ট্রাকশন হচ্ছে, তার ফলে যে অ্যানিমিয়া হচ্ছে তাকে হিমোলাইটিক অ্যানিমিয়া বলছি। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে বোন ম্যারোতে যদি কোনো প্রবলেম থাকে, আমাদের যেখান থেকে সেলটা প্রডিউস হচ্ছে, মানে এই পিঠের যে সিদ্ধারা, এখানটা আমরাকে বলি বোন ম্যারো। ঠিক আছে, তো বোন ম্যারোর যে সেল প্রোডাকশনের যে প্রসেস, তো সেখানে বোন ম্যারোর মধ্যে যদি কিছু প্রবলেম হয়, তাহলে কি হয় না, সেল তৈরি হয় না, সেলুলার যে মেটেরিয়াল আছে সেটা প্রডিউস হওয়াটা কমে যায়, একদমই অ্যাবসেন্স অফ সেল হতে পারে অথবা কমে যাওয়া। ঠিক আছে, হাইপোপ্লাস্টিক বলে যেটাকে, হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়া, যেটা হচ্ছে সেলের প্রোডাকশনটা কমে যাচ্ছে, সেল পার্টটা কমে যাচ্ছে। ঠিক আছে, তো সেটাকে বলা হয় অ্যাপ্লাস্টিক, মানে হচ্ছে কি সেল নেই একদম,
খুব কম আছে, রেয়ার আছে, তো সেইগুলো হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এটা হচ্ছে মেনলি হয় বোন ম্যারোর যদি কোনো ডিফেক্ট থাকে তো সেখানে, ঠিক আছে। তারপরে নিউট্রিশন ডেফিসিয়েন্সি মানে হচ্ছে নিউট্রিশনের অভাবে এরিথ্রোপয়েসিসে যদি বাধাপ্রাপ্ত হয় তো তাহলে যে অ্যানিমিয়া তৈরি হয় তাকে বলবো। আর অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, তো কিছু ক্রনিক ডিজিজ আছে, মানে হচ্ছে ক্রনিক মানে কি অনেক দিন ধরে চলতে থাকবে, যেমন কি আমি আগের ভিডিওতে বলেছিলাম যদি কারো আলসার থাকে, যদি পেপটিক আলসার থাকে বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল কোনো প্রবলেম থাকে, সেইটার মধ্যে কোনো আলসার তৈরি হয়েছে, তো সেখান থেকে কী হয় প্রত্যেক দিনই তার কী হচ্ছে পেশেন্টের স্টুল দিয়ে ব্লাড বেরোচ্ছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ক্রনিক স্টেজ, মানে পেশেন্ট বুঝতেও পারছে না যে তার একটু একটু করে কত ব্লাড লস হচ্ছে। তো একটু একটু করে যদি অনেক দিন ধরে ব্লাড লস হতে থাকে তাহলে কী হবে পেশেন্টে অ্যানিমিয়া ডেভেলপ করবে। বা যদি কোনো পেশেন্টের ফিমেল পেশেন্ট যদি মেনস্ট্রুয়েশন যদি অনেক প্রলংড হয়ে যায়, মানে অনেক দিন ধরে চলছে, তো সেই ক্ষেত্রে কী হবে ভ্যাজানাল ব্লিডিং হবে, ভ্যাজানাল ব্লিডিং হলেও কী হবে রক্ত কমে যাবে, তারপরে অ্যানিমিয়া ডেভেলপ করবে। তো এই সব ক্রনিক ডিজিজ বা আলসার হতে পারে, ক্যান্সার হতে পারে, তো এই সব হচ্ছে ক্রনিক ডিজিজের মধ্যে পড়ছে। তো সেই সব কারণে কিন্তু হচ্ছে গিয়ে অ্যানিমিয়া ডেভেলপ করে। তো সেগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ, মানে একটা রোগের কারণে অ্যানিমিয়াটা হচ্ছে, ঠিক আছে। তো এই 5টা মেন এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের 5টা ভাগ আছে যার জন্য অ্যানিমিয়া হয়। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সামের জন্য খুব ভালো করে কিন্তু মানে এই জিনিসটা প্রিপেয়ার করবে, এটা হচ্ছে ভিভিআইপি, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো খাতায় নোট ডাউন করে নিতে পারো, পেন খাতা নিয়ে অবশ্যই বসো আর এটা নোট ডাউন করে নাও, কী কী পড়াচ্ছে সেটা পড়ে নাও, তারপরে যে বইয়ের যে চ্যাপ্টারটা আছে সেটা একবার রিভাইজ করে নাও, তাহলে আশা করি জলের মতো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে আমরা পড়বো হেমারেজিক অ্যানিমিয়া, ঠিক আছে। হেমারেজিক অ্যানিমিয়া মানে যেটা আমি বললাম যে ব্লাড ভেসেলসের মধ্যে কোনো ইন্টারনাল ব্লিডিং হচ্ছে বা কোনো জায়গাতে যদি মানে কি বলবো হঠাৎ করে কোনো পেশেন্টের অ্যাক্সিডেন্ট হলো, তো তখন কি হয় অ্যাকিউট ব্লাড লস হয়। তো হেমারেজিক এই যে অ্যানিমিয়াটা এটা মানে হচ্ছে ব্লাড লস। তো এটাকে দুভাগে ভাগ করা যায়, এটা আমি লেখা হয়নি অ্যাকচুয়ালি, অত জায়গা নেই বলে। একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট কখন হবে না যদি কোনো পেশেন্টের অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টাল যে ব্লাড লস, মানে দুম করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার প্রচুর পরিমাণে ব্লাড লস হয়ে গেল, হেড ইঞ্জুরি হয়ে গেল, প্রচুর ব্লাড লস হয়ে গেল, তো তখন কি হবে না শরীরে ইমিডিয়েট একটা খামতি দেখা যাবে রক্তে। তো সেই কন্ডিশনটা হচ্ছে অ্যাকিউট হেমারেজিক অ্যানিমিয়া, ঠিক আছে। সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে অ্যাকিউট হেমারেজিক অ্যানিমিয়া। এটা কখন হচ্ছে না কোনো অ্যাক্সিডেন্টাল কেসের ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে। তো তারপর হচ্ছে ক্রনিক। ক্রনিক হয়ে যে বললাম, ক্রনিক মানে হচ্ছে অনেক দিন ধরে চলছে। যদি কোনো পেশেন্টের হুকওয়ার্ম ইনফেকশন থাকে, হুকওয়ার্মরা কী করে আমরা পড়েছি যে অ্যানসাইলোস্টোমা ডিওডিনালি আর হচ্ছে নেগাটোর আমেরিকানাস হচ্ছে আমাদের হুকওয়ার্ম। তো এই হুকওয়ার্মরা কী করছে পেশেন্ট যে হোস্টের শরীরে তারা কি করছে না রক্ত চুষছে, সব সময় তারা হচ্ছে রক্ত চুষে নিচ্ছে। তো সেই রক্ত নেওয়ার জন্য তারা নিজেদের পুষ্টির জন্য বা নিজেদের লাইফ সাইকেলটাতে পূর্ণ করার জন্য তারা কি করছে হোস্টের শরীর থেকে সবসময় ব্লাড চুষছে। তো এই যে রক্ত নিচ্ছে সবসময় যে হুকওয়ার্মের পেশেন্টের ক্ষেত্রে, তো সেই তখন কি হবে একটা অ্যানিমিয়া একটা ডেভেলপ করবে শরীরে। তো এইগুলো হচ্ছে ক্রনিক, মানে অনেক দিন ধরে চলছে, হঠাৎ করে আজকে তৈরি হয়ে যায়নি, এটা কিন্তু অনেক দিন ধরে চলছে, লং প্রসেস, ঠিক আছে। ঠিক সেরকমই যদি পেপটিক আলসার হয়, পেপটিক আলসার হলে কি হবে সেখান থেকে যেহেতু ঘা হয়ে গেছে, যখনই কিছু খাবার খাওয়া হবে একটু মানে রিচ খাবার বা হবে, তখন কী হবে সেই জায়গাটাতে জ্বলন হবে, সেই জায়গা থেকে ব্লাড লস হবে, স্টুল দিয়ে ব্লাড পাস করবে। তো এইগুলো হচ্ছে ক্রনিক কারণ, ক্রনিক হেমারেজিক অ্যানিমিয়া বলা হয় এটাকে। তো মোট কথা হচ্ছে যদি ব্লাড লস কোথাও হয়ে থাকে তাহলে সেই কারণে যে অ্যানিমিয়াটা ডেভেলপ করবে তাকে বলবো হেমারেজিক অ্যানিমিয়া। ওকে, ক্লিয়ার। তো নেক্সট পড়বো হিমোলাইটিক অ্যানিমিয়া। তো হিমোলাইটিক যেমন কি বললাম যে সেল ডিস্ট্রাকশন, আরবিসির লাইজ হয়ে যাচ্ছে, তার 120 দিনের আয়ু কমপ্লিট করছে অথবা করছে না কোনো কারণে, কোনো ইনহেরিডিটারি ডিজিজ আছে মানে যেগুলো বংশগত রোগ কিছু কারণে, যেগুলো আরবিসি সেলের যে মেমব্রেনটা আছে সেটা খুব একটা শক্তপোক্ত হচ্ছে না, যার জন্য তার 120 দিনের আগেই সেল ভেঙে যেতে শুরু করছে। তো বিভিন্ন ধরনের কারণ হতে পারে সেল ডিস্ট্রাকশনে। তো সেই সেল ডিস্ট্রাকশন যখন হচ্ছে তার ফলে যেটা ডেভেলপ করছে যে অ্যানিমিয়াটা, তাকে আমরা বলবো হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক, লাইটিক মানে হচ্ছে লাইসিস, সেলের লাইসিস হয়ে যাওয়া, ঠিক আছে। লাইটিক কথাটা কোথা থেকে এসছে লাইসিস থেকে, লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া, আরবিসির ব্রেকডাউন হওয়া। তো এটাকে দুভাগে ভাগ করা যায়, একটা ইন্ট্রিনসিক আর একটা হচ্ছে এক্সট্রিনসিক অ্যানিমিয়া। দুটো পার্টে ভাগ করা যাচ্ছে, একটা ইন্টারনালি কারণ যেটা হচ্ছে কি তোমার থ্যালাসেমিয়া আর হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। তো থ্যালাসেমিয়াটা হচ্ছে বংশগত, এগুলো হচ্ছে মানে কি বলবো এটা হচ্ছে কি আলফা আর বিটা যে আমাদের চেন থাকে হিমোগ্লোবিনের মধ্যে, তো এখানে যদি কোনো জিনগত কোনো মানে ডিফল্ট যদি থেকে থাকে তাহলে সেই জন্য
থ্যালাসেমিয়া হয়, মানে বাচ্চার মা বাবার থেকে, মা বাবা দুজনেই যদি কেরিয়ার থাকে তাহলে তার সন্তানরা থ্যালাসেমিক হয়। ঠিক আছে, তো থ্যালাসেমিয়া নিয়ে আলাদা করে বলতে হবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না থ্যালাসেমিয়াটা কী জিনিস। তো থ্যালাসেমিয়া নিয়ে বলবো পরে, অন্য কোনো ভিডিওতে বানিয়ে দেবো। তো থ্যালাসেমিয়া দু ধরনের হয়, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। ঠিক আছে, তো এরকম যদি থ্যালাসেমিয়া হয়, থ্যালাসেমিয়া বাচ্চা যারা দেখেছো যে ব্লাড নিতে আসে ব্লাড ট্রান্সমিশনের জন্য, তাদের কি হয়, কি হিস্ট্রি থাকে না, ব্লাড লস হয়ে যাচ্ছে, মানে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, 1 মাস পরপর বা 15 দিন পরপর তাদেরকে ব্লাড নিতে হচ্ছে, কেন না তার হিমোগ্লোবিন কমে যাচ্ছে। তো এই মানে যে ইয়েটা ইন্ট্রিনসিক যে অ্যানিমিয়াটা, সেটার মধ্যে পড়ছে এই থ্যালাসেমিয়া, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, আর একটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। তো সিকেল সেলটা কি, সিকেল মানে হচ্ছে কাস্তে, তো এরকম অর্ধচন্দ্রাকৃতি আরবিসিটা হয়ে যায়, ভেঙে যায়। আরবিসিটা কীরকম হয়ে যায়, এই চাঁদের মতো, আধখানা চাঁদের মতো হয়ে যায়। ঠিক আছে, তো এই মানে বিশেষ ধরনের যে অ্যানিমিয়াটাকে, তাকে বলা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। তো এটাও হচ্ছে ওয়ান টাইপ অফ হিমোলাইটিক অ্যানিমিয়ার এক্সাম্পল। তো এই এক্সাম্পলগুলো কিন্তু মনে রাখবে, এক্সামে কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে যে এটা সিকেল সেল অ্যানিমিয়া কোন ধরনের অ্যানিমিয়ার এক্সাম্পল। তো সেগুলো তোমরা বলতে পারবে তখন যে এটা হচ্ছে ইন্ট্রিনসিক অ্যানিমিয়া, কার আন্ডারে পড়ছে, হিমোলাইটিক অ্যানিমিয়ার আন্ডারে পড়ছে। আর হচ্ছে এক্সটেন্সিক অ্যানিমিয়া, যেমন হচ্ছে অটো ইমিউনো হিমোলাইটিক অ্যানিমিয়া। তো অটো ইমিউনো হিমোলাইটিক অ্যানিমিয়াটা আগে আমি বলেছিলাম। অটো ইমিউনো কথাটার মানে কি না, শরীরে যদি অটো ইমিউনো ডিসঅর্ডার থাকে, ডিজিজ থাকে, তাহলে কি হবে না, শরীর নিজের যে অ্যান্টিজেনগুলো আছে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করছে, মানে সে নিজের সেলকে নিজে চিনতে পারছে না, ভাবছে এটা কোনো ফরেন অ্যান্টিজেন যেটা আমার শরীরে প্রবেশ করেছে, তো এটাকে আমাকে ধ্বংস করতে হবে। তো এরকম যখন শরীর নিজের মধ্যে নিজে এরকম ভাবতে শুরু করে, এটা অ্যাকচুয়ালি অটো ইমিউনো ডিজিজ, যেমন হচ্ছে আর্থারাইটিস হয়, তারপরে SLE, সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাসাস। তো এইসব ডিজিজের ক্ষেত্রে কি হয়, আরবিসির ব্রেকডাউন হয়ে যায়। কি হয়, আরবিসির ব্রেকডাউন হয়ে যায়, আরবিসিটা ভেঙে যায়। তো আরবিসি ভেঙে গেলে হিমোগ্লোবিন বেরিয়ে যাবে বাইরে। তো হিমোগ্লোবিন বেরিয়ে গেলে কি হবে না, এটা অ্যানিমিয়া কজ করবে। প্রচুর পরিমাণে আরবিসি ডিস্ট্রাকশন যদি হয়ে যায়, তাহলে কি হবে, হিমোগ্লোবিনটা তো আরবিসির মধ্যে থাকতে পারছে না। হিমোগ্লোবিন যতক্ষণ না পর্যন্ত আরবিসির ভিতরে থাকছে, ততক্ষণ তো সে অক্সিজেন ক্যারি করতে পারছে না। এ যদি বাইরে বেরিয়ে যায়, তাহলে কি হবে, বাইরে বেরিয়ে গেলে হিমোগ্লোবিনটা আবার পরের পার্টে ভেঙে যাবে, হিমাগ্লোবিনে ভেঙে যাবে, যেটা আমি বলেছিলাম বিলিরুবিনের মেটাবলিজমের ক্ষেত্রে। যতক্ষণ পর্যন্ত আরবিসির মধ্যে থাকছে, ততক্ষণ এর কাজ হচ্ছে অক্সিজেন ক্যারি করা। যখন যেই মুহূর্তে আরবিসির মেমব্রেনটা ভেঙে যাচ্ছে, সেই মুহূর্তে হিমোগ্লোবিন যখন ন্যাকেট হয়ে যাচ্ছে, তখন শরীর একে ভেঙে দেবে, তখন আর একে হিমোগ্লোবিনে থাকতে দেবে না, তখন এটা হিম আর গ্লোবিন দুটো পার্টে ভেঙে দেবে, পরে এটা বিলিরুবিন তৈরি করে দেবে। তো সেই জন্য কি হচ্ছে, এটা বিলিরুবিন যদি হয়ে যায়, তাহলে তো এটার আর ইয়ের কাজ করতে পারছে না, অক্সিজেনের যে ক্যারিং যে কাজটা আছে সেটা তো করতে পারছে না। তার ফলে কী হবে, অ্যানিমিয়া ডেভেলপ করবে। তো সেটা হচ্ছে অটো ইমিউনো হিমোলাইটিক অ্যানিমিয়া। এটা গেল। নেক্সট হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস। তো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে একটা রোগ হয়, যেটা হচ্ছে যদি প্রেগনেন্ট মা যদি নেগেটিভ থাকে আর তার হাজব্যান্ড যদি পজিটিভ হয়, আর যে পেটে যে বাচ্চাটা আছে সেটার RH যদি পজিটিভ হয়ে যায়, তাহলে কি হয়, একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়, যার ফলে কি হচ্ছে না, আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে। সেই রোগটাকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তো এটাও এক ধরনের আরবিসি ডিস্ট্রাকশন। কেন না, এটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে। ওই যে বলেছি যে মা হয়ে যাচ্ছে নেগেটিভ, ঠিক আছে, মায়ের শরীরে রক্তটা বইছে নেগেটিভ, তার হাজব্যান্ড হচ্ছে পজিটিভ। তো যেহেতু হাজব্যান্ড পজিটিভ, সেই জন্য বাচ্চাটা যদি পজিটিভ ব্লাড গ্রুপের হয়ে যায়, RH পজিটিভ হয়ে যায়, তাহলে নেগেটিভ আর পজিটিভ, মায়ের শরীরে নেগেটিভ রক্ত, কিন্তু তার শরীরের ভেতরেই একটা ভ্রূণ আছে যেটা আবার পজিটিভ রক্ত। তো যেহেতু মায়ের সাথে বাচ্চার লিঙ্ক আপ হচ্ছে কিসের সাহায্যে, প্লাজেন্টার সাহায্যে, মানে মায়ের শরীরের অ্যান্টিজেন অ্যান্টিবডি যা কিছু আছে বাচ্চা পাচ্ছে কিসের সাহায্যে, তার আম্বালিকাল কর্ডের সাহায্যে। তো সেই জন্য নেগেটিভ রক্তটা চলে যাচ্ছে পজিটিভের মধ্যে। তো সেই সময় একটা রিয়াকশন হচ্ছে, যেটার জন্য আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে, আরবিসি ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। আরবিসি যখন ডিস্ট্রাকশন হয়ে যাবে, তখনই অ্যানিমিয়া ডেভেলপ করবে। তো এই ধরনের অ্যানিমিয়াটাকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ঠিক আছে, তো এটা হলো একটা ওয়ান টাইপ অফ হিমোলাইটিক অ্যানিমিয়ার এক্সাম্পল। তো নেক্সট এবারে দেখবো আমরা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে বললাম যেটা, যে বোন ম্যারোতে যদি কোনো প্রবলেম থাকে, যেখান থেকে আমাদের সেল প্রোডাকশন হয় রেড বোন ম্যারো থেকে, তো সেখানে যদি কিছু প্রবলেম থাকে বোন ম্যারোর, তো সেই জন্য তখন কী হবে, যেই পরিমাণে সেল আমাদের শরীরের জন্য দরকার, সেই পরিমাণে মানে সেলের প্রোডাকশন হবে না। তখন কি হবে, প্রোডাকশন যদি ঠিকঠাক না হয়, মানে অ্যাজ পার ডিমান্ড, আমার বডিতে যা ডিমান্ড আছে তার তুলনায় কম পরিমাণে যদি আমার সেলুলার মেটেরিয়াল যদি মানে প্রোডাকশন হয়, তাহলে কি হবে, ঘাটতি থাকবে। ঘাটতি থাকা মানে কি হচ্ছে, অক্সিজেন ক্যারিং হবে না,
প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা অর্গানে কি হচ্ছে সেই কন্ডিশনটাকে কি বলছি, অ্যানিমিয়া বলছি। তো এইটা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তো এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে বোন ম্যারোর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ডিফল্ট হয়ে যায়, তাহলে হচ্ছে সেই অ্যানিমিয়াটা ডেভেলপ করছে। ঠিক আছে, নেক্সট দেখবো নিউট্রিশন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এটা তো আগে একটুখানি বলে দিলাম, নিউট্রিশনের ডেফিসিয়েন্সি, নিউট্রিশনের যদি কোনো ঘাটতি থাকে তার ফলে কিছু অ্যানিমিয়া ডেভেলপ করে। তো সেটাকে আমরা 4টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, একটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, একটা হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া, আর একটা হচ্ছে প্রোটিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তোমাদেরকে আগে যেরকম একটুখানি হিন্টস দিলাম, বললাম যে এরিথ্রোপয়েসিস, এরিথ্রোপয়েসিস মানে হচ্ছে আরবিসির প্রোডাকশন, আরবিসি তৈরি হওয়া। আরবিসি কীভাবে তৈরি হয়, এরিথ্রোব্লাস্ট প্রথমে হয়, এরিথ্রোব্লাস্ট থেকে কী হয়, লেট নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, তারপরে হচ্ছে আর্লি নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট, তারপরে হচ্ছে রেটিকুলোসাইট, রেটিকুলোসাইটের পর হচ্ছে আমাদের ম্যাচিওর আরবিসি বা এরিথ্রোসাইটস। তো এই যে গোটা প্রসেসটা আছে, এই প্রসেসটা হওয়ার জন্য বা আরবিসির প্রোডাকশনের জন্য, আরবিসির ম্যাচুরেশনের জন্য কিছু নিউট্রিশন দরকার হয়। সেটা হচ্ছে আয়রন, ভিটামিন, প্রোটিন, ফলিক অ্যাসিড, এসবগুলোর দরকার পড়ে। তো যেই সব জিনিস দিয়ে আরবিসিটা তৈরি হচ্ছে, আরবিসিটা যেই সব জিনিস দিয়ে তৈরি, যেসব মানে কম্পোনেন্ট দিয়ে তৈরি, তো সেটাই যদি না হয়, মানে আয়রন যদি না পায়, ভিটামিন B12 যদি না পায়, ফলিক অ্যাসিড যদি না পায়, তাহলে কী হবে, প্রোডাকশন ঠিকঠাক হবে না, বা যেটা হয়েছে সেটা ফল্টি প্রোডাকশন হবে, ঠিকঠাকভাবে আরবিসিটা তৈরি হতে পারছে না, ঘাটতি থেকে যাচ্ছে। তো সেই কারণে কি হচ্ছে, অ্যানিমিয়াটা ডেভেলপ করছে। তো সেটাকে বলবো নিউট্রিশন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ওকে, তো আয়রনের ঘাটতিতে যেটা হচ্ছে সেটাকে বলবো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো আয়রনের ঘাটতি কী কী কারণে হতে পারে না, শরীরে সাপোজ আমার ডিমান্ড আছে প্রচুর, সেই তুলনায় আমি আয়রন ইনটেক করছি না। তো যে পরিমাণে আমার বডির দরকার সেই পরিমাণে যদি আমি খাবারে না নিই আয়রনটা, তাহলে আমার কোথা থেকে তৈরি হবে? এটা তো বডি আমাদের নিজের থেকে তৈরি করতে পারছে না। আমরা যে বাইরে খাবার খাচ্ছি সেটার মাধ্যমে আয়রনটা শরীরে যাচ্ছে, এরপর সেটা বডি প্রসেস করে তার আরবিসি বানানোর জন্য নিচ্ছে। তো সেটা যদি আমরা যত পরিমাণে শরীরের দরকার সেই তুলনায় আয়রন না খাই, তাহলে সেই সমস্ত শাকসবজি, এসব কাঁচা কলা, তারপর হচ্ছে ডুমুর, থোড়, এসব জিনিসগুলোতে আয়রন থাকে। তো সেই জাতীয় খাবার যদি আমরা কম খাই বা খাই না, তাহলে কি হচ্ছে, শাক জাতীয় জিনিস যদি বেশি না খাই, তাহলে কি হবে, আয়রন পাচ্ছে না শরীর। আয়রন যদি না পাই, তাহলে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, তারপর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে। তারপরে কোনো পেশেন্ট যদি অনেক দিন ধরে ডিহাইড্রেশন হচ্ছে, ভমিট করছে, ভমিটিং হচ্ছে, তো তার ফলে কী হচ্ছে, তার খাবার দাবার সবই বেরিয়ে যাচ্ছে বাইরে, সে খাচ্ছে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো তার ফলে কী হচ্ছে, নিউট্রিশনটা পর্যাপ্ত পরিমাণে শরীর পাচ্ছে না। মানে আমাদের যে পৌষ্টিকতন্ত্র যেটা আছে, আমাদের স্টমাক আছে, স্মল ইন্টেস্টাইন, তারা কি করে, খাবারগুলোকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরমাণুতে ভেঙে নেয়, খাবারগুলোকে একদম তার স্মলার যে পার্টিকেল আছে সেগুলোতে ভেঙে সেখান থেকে নিউট্রিশন অ্যাবজর্ব করে। তো যদি পেটে কিছু না থাকে, যদি বেরিয়ে যায়, ভমিট করে দেয় বারবার পেশেন্ট, তাহলে কিছু তার পেটে থাকছে না। তো তার ফলে কি হচ্ছে, এই আয়রনের অ্যাবজর্পশন হচ্ছে না খাবার থেকে, তো তার ফলে হচ্ছে। তো এরকম বিভিন্ন কারণে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ঠিক আছে, তো এবারে হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয় ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিতে, ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিতে। ঠিক আছে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিতে। তো আগে যখন পড়িয়েছিলাম মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, তখন যেটা ম্যাক্রোসাইটিক, সেলের সাইজটা যখন বড় হয়ে যাচ্ছিল, ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া যেটা পড়িয়েছিলাম, তো সেখানে এই যে ব্লাড ফিচার্সটা বলেছিলাম সেটা হচ্ছে এক্সাম্পল ছিল মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তো এই ক্ষেত্রে কি হয় না, সেলের সাইজটা খুব বড় হয়ে যায়। ঠিক আছে, সেলের সাইজটা বড় হয়ে যায়, মানে ম্যাক্রোসাইট হয়ে যায়, আরবিসিগুলো বড় হয়ে যায়, নর্মালের তুলনায় বড় হয়ে যাচ্ছে কিসে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির জন্য। তো ফলিক অ্যাসিড যেরকম পরিমাণে নিড আছে বডিতে, যদি না খাওয়া হয় তাহলে এরকমভাবে হবে। বা ফলিক অ্যাসিডের যে অ্যাবসর্পশন যদি ঠিকঠাক না হয় আমাদের স্টমাক থেকে, তো সেটা সেরকমভাবে স্টমাকে যদি কোনো আলসার টালসার থেকে থাকে, তাহলে কি হচ্ছে, ঠিকঠাকভাবে খাবার মিউকাসগুলো, যেগুলো মিউকোসার যে সেলটা থাকে, যাদের কাজ হচ্ছে যে খাবার থেকে পুষ্টি সংগ্রহ করা, তো সেটাকে যদি আলসার থাকে বা কোনো কিছু প্রবলেম থাকে, তাহলে সেই রকম অ্যাবজর্পশন হচ্ছে না। তো তার ফলে কি হবে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া তৈরি হবে। ঠিক আছে, এরপর হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া। পার্নিসিয়াস অ্যানিমিয়া হচ্ছে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সিতে হয়। এটা হচ্ছে ভিটামিনের ডেফিসিয়েন্সি। ঠিক আছে, এটা হচ্ছে ভিটামিনের ডেফিসিয়েন্সিতে হয় পার্নিসিয়াস অ্যানিমিয়া। ওকে,
তো তারপর হচ্ছে প্রোটিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো প্রোটিনের যদি কোনো নিউট্রিশন যখন বললাম, যখন খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকছে না, ম্যালনিউট্রিশনে যখন ভুগছে, তখন কি হয়? প্রোটিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। তো এই হচ্ছে নিউট্রিশনের যে ডেফিসিয়েন্সি, তাকে 4টে ভাগে ভাগ করা হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা কিন্তু খুব ভালো করে পড়বে। আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক, পার্নিসিয়াস অ্যানিমিয়া, এগুলো আলাদা করে কিন্তু শর্ট নোট পড়ে। তো সেই জন্য আলাদা করে শর্ট নোট বানিয়ে নেবে। আমি যদি পারি এগুলোর উপর আলাদা করে শর্ট নোটের ভিডিও আপলোড করব, দেখি কি করা যায়। তো তোমরা কিন্তু এটা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবে, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে, যেটা লাস্ট হচ্ছে, সেটা হচ্ছে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। তো ক্রনিক ডিজিজ যেরকম বললাম যে কোনো পেশেন্টের যদি আলসার থাকে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কোনো আলসার, কোনো ক্যান্সারিয়াস কোনো পার্ট আছে ভিতরে, তো সেরকম ক্ষেত্রে কী হচ্ছে? ক্রনিক ব্লাড লস হচ্ছে অনেক দিন ধরে। যদি কোনো হুকুয়াম বা কোনো অ্যাসকারিসের কোনো যদি ইনফেকশন থাকছে, এরকম যদি কোনো ইনফেকশন থাকে, তো তাহলে কি হচ্ছে? সরি, অ্যাসকারিসের ইনফেকশনে হবে না, হুকুয়ামের ইনফেকশনে হবে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে? ব্লাড যেহেতু অনেক দিন ধরে ক্রনিক ইয়ে হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে বডি থেকে, তো সেই জন্য এই অ্যানিমিয়াটা ডেভেলপ করছে, যেটাকে বলা হচ্ছে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার ক্লাসিফিকেশন, যেটা এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন বলা হয়। মরফোলজিক্যাল আর এটিওলজিক্যাল দুটোই ইম্পর্টেন্ট। তো দুটো পার্টই দেখবে, পার্ট 1 পার্ট 2 দুটোই দেখবে। আমি দুজনের ডেসক্রিপশন বক্সেই দুটোর লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের মতো তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদেরকে কি মানে কোন টপিক নিয়ে পড়াবো সেটা তোমরা যদি সাজেস্ট করো তাহলে খুবই ভালো হয়। আর হ্যাঁ, অনেকের রিকোয়েস্ট হচ্ছে তোমার ওই অ্যালার্জি প্রোফাইল, TSH এর প্রোফাইল, এগুলো নিয়ে ভিডিও বানানোর। তো থিওরিটা আমি করে দেবো, কিন্তু হচ্ছে সবগুলোর প্র্যাকটিক্যাল আমি দিতে পারবো না, কারণ সব জিনিসগুলো আমাদের ল্যাবে হয় না। তো যেগুলো হয় আমি তোমাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করি, কিন্তু যেগুলো হয় না, কারণ গভর্নমেন্টের সব টেস্ট তো হয় না, তোমরা জানো। তো আমি যেহেতু কোনো প্রাইভেট ল্যাবের সাথে অ্যাটাচ নেই, সেই জন্য তোমার করতে পারি না। তবুও মানে চেষ্টা করি যে যদি কোথা থেকে অ্যারেঞ্জ করা যায়, যদি পারি আমি নিশ্চয়ই দিয়ে দেবো। এলাইজা তো তোমার প্রসেস একই, যেগুলো আমার ডেঙ্গুর ভিডিও দেওয়া আছে সেখানে যে এলাইজার প্রসেস আছে, প্রসেস তোমার একই। কত ডাইলুশনে মেশাতে হবে, কী করতে হবে, সেগুলো টোটালি লিটারেচারের উপর ডিপেন্ড করছে। তো তাও তোমাদের দেখলে হয়তো সুবিধা হবে, আমি চেষ্টা করবো নিয়ে আসার, কিন্তু থিওরিটা আমি অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওগুলো মানে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে।